দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সব সংবাদ দিয়ে সাজানো আমাদের এই আয়োজন আপনাদের জন্য। আজকে আপনাদের জানাবো রংপুর বিভাগের জেলাগুলোর খবর, আর সাথে আছি আমি শরীফুল হক। খনি থেকে নয়, মোটর ইঞ্জিনের তেল আসছে এবার গাছপালার রস থেকে। ব্যাপারটা কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য। এমন সাফল্য পেয়েছেন নীলফামারীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, এবং তিনি আশা করছেন তার এই উদ্ভাবন হয়তো একসময় পাল্টে দেবে দেশের অর্থনীতির চিত্র। তেল নিয়ে তেলেশমাতি নীলফামারীর আশরাফ আলীর। ইঞ্জিন অয়েল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ডিমলা উপজেলার বালাপাড়ার এই বাসিন্দা। তবে খনি থেকে সংগ্রহ করা নয়, রেডি বা ভ্যারেন্ডার সাথে কুড়িয়ে আনা গাছপালার রস থেকে তৈরি করেছেন ইঞ্জিন অয়েল। সেটি আবার শোধন করছেন খালি হাতে। আশরাফ আলী একসময় কাজ করতেন সেনাবাহিনীর কমান্ডো ব্যাটালিয়নের ভেহিকেল সেকশনে। সেখানকার অভিজ্ঞতা ব্যবহার করে অবসরের পর চেষ্টা করেন নতুন কিছু করার। সেই শ্রমের ফল এই উদ্ভাবন। আমাদের দেশে যত মেশিনারিজ দেখেন সবকিছু কিন্তু ইঞ্জিন অয়েল এখানে ব্যবহার হয়, এবং আমাদের আশেপাশে যে সমস্ত দেশ দেখছেন তারাও কিন্তু ইঞ্জিন অয়েল ব্যবহার করে। সবগুলো আমদানিযোগ্য, আমদানির উপর নির্ভরশীল। আর আমার একমাত্র আবিষ্কার এই ইঞ্জিন অয়েলটুকুন, সেটা ওই আগাছা প্রজাতির ঝোপঝাড় জঙ্গলের মধ্যে এটা এমনিতেই হয়, এবং এটা ওই করে আমি উৎপাদন করতে গিয়ে দেখেছি খরচও অনেক কম আসে। প্রায় যেখানে আমদানিকৃত ইঞ্জিন অয়েল আপনার 5 থেকে 600 টাকা, এখানে 2 থেকে 250 টাকা পড়ে। যদি এতদ অঞ্চলের হতদরিদ্র জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে এটা উৎপাদন বাড়ানো যায়, তাহলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা বাঁচবে, 2 নম্বর দেশে কর্মসংস্থান হবে, 3 নম্বর আশেপাশের দেশে এটা রপ্তানি হবে। অবিশ্বাস্য হলেও সত্য, এই ইঞ্জিন অয়েলে চলছে মোটরসাইকেল। কার্যকরিতার প্রমাণে উচ্ছ্বসিত আশরাফের প্রতিবেশী ও এলাকাবাসী। প্রাথমিক যে টেস্টগুলো করা হয়েছে, পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়েছে, সেই পরীক্ষা নিরীক্ষার আলো থেকেই আমি বলছি যে সেগুলো কিন্তু আরও উন্নত প্রযুক্তিতে যদি ডিফাইন করা যেত, তাহলে পৃথিবীর সেরা অয়েল, ইঞ্জিন অয়েল এটা হতে পারত। এই ভেসস ইঞ্জিন অয়েলটি 2005 সালের প্রথম মাঝামাঝি পর্যায়ে, এটা তখন প্রথম পর্যায়ে ছিল আর কি। ওই সময় আমি আমার এই গাড়িতেই এই তেলটি ব্যবহার করি, তো এটার ফলাফল বেশ ভালো। এটা মানে পরীক্ষা নিরীক্ষার সেকেন্ড স্টেপে যেটা পরীক্ষা নিরীক্ষা হয়েছে, পরীক্ষা নিরীক্ষার শেষে আমি এটা ব্যবহার করেছিলাম। এই ব্যবহারের মধ্যে দিয়ে ভেষজ অয়েলটা ছিল যে আমার ইঞ্জিনে নিয়ার ভালো ছিল, নিয়াটিয়া সবই ঠিক ছিল, তবে এটার যে ধোঁয়ার পরিমাণটা একটু বেশি ছিল আর কি। কয়েক দফা পরীক্ষার পর মিলেছে জ্বালানি গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউটের ছাড়পত্র। তবে বাংলাদেশ বিজ্ঞান শিল্প গবেষণা পরিষদ বলছে তেলটি আরো পরিশোধনের প্রয়োজন আছে। টেস্ট করার পরে দেখছি যে তাদের ওই যে অ্যাসিড ভ্যালু অনেক বেশি, মোবিল হিসাবে কাজ করবে, ওর প্রপার্টিজ গুলো সব মোবিলেরই আছে। কিন্তু রিফাইন করলে ভালো কি হবে, ওটা ওই অ্যাসিড ভ্যালুটা কমে যাবে এবং সেটাকে ইউজ করতে পারবে। আশরাফ আলীর তেল আবিষ্কারের বিষয়টি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। ওনার যেই তথ্য সহ ওর প্যাটেন্ট রাইটের যেই স্বীকৃতি আছে সেটা সহ যদি উনি চায় সরকারকে জানাতে, অথবা সরকারকে এই বিষয়টা করতে চান, তাহলে আমাদের মাধ্যমে লিখতে পারেন। উনি আমাদের কাছে যদি লিখেন, আমরা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বরাবর আমরা লিখব। তারপর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় তার এই আবিষ্কারটুকু নিয়ে ওনারা হয়তো কাজ করে এটা কিভাবে এক্সপ্লোর করা যায় সেটা নিশ্চয়ই ওনারা দেখবেন। 2008 সালে ইঞ্জিন অয়েলটির পেটেন্ট করান আশরাফ আলী। নিজ উদ্ভাবিত ইঞ্জিন তেলের বাণিজ্যিক উৎপাদন ও প্যাকেজিংয়ের যন্ত্রপাতি কিনতে চাইলেন সরকারি বেসরকারি সহযোগিতা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কয়েক বছর আগেও বেশ উত্তাল ছিল কুড়িগ্রামের 12 মাসিয়া নদী। সেই নদী এখন মানুষ পার হচ্ছে হেঁটে। নদীর বুক জুড়ে এখন শুধুই ফসলের মাঠ। পানি না থাকায় নদীর বুকে তৈরি হয়েছে 2 থেকে 2.5 শতাধিক চরের, যার ফলে প্রভাব পড়ছে সেই অঞ্চলের জীববৈচিত্র্যে। পাখির চোখে দারুণ ছবি, সীমাহীন সবুজ ক্ষেত, মাঝখানে এক চিলতে নালা, তাতে শিশুদের জলকেলি, চারদিকে মানুষের কর্মব্যস্ততা। কয়েক বছর আগে এটিই ছিল খরস্রোতা 12 মাসিয়া নদী। ধরলার সাথে ছিল একাকার, ছিল উত্তাল স্রোত, ভাঙত পার, যার বুক চিরে ছুটত ছোট বড় ডিঙি নৌকা,
জেলেদের মাছের দরদাম, ঘাটের মাঝির হাঁক ডাক ও তীর ভাঙা শব্দ ছিল জীবনের নানা গল্প। আমরা যখন মনে করেন যে সর্বপ্রথম এই যে নদীর সাথে একজাত ছিল এটা 12 মাসিয়া, তখন মনে করেন যে দিন গেলে প্রায় 800, 900, 1000, 1200 পর্যন্ত মাছ বিক্রি করছি। আর বর্তমান নদীর পানি নাই, এখন মনে করেন যে এই 12 মাসিয়াত কোনো মাছই নেই, মাছ ধরাই পড়ে না। যখন বন্যা আসে তখন দেখা যাচ্ছে যে হয়তো 15-20 দিন বা 1 মাস এইরকম সর্বোচ্চ, তারপরে ফির পানি শুকিয়ে যায়। এখন মনে করেন যে নদীর যাই, নদীত গেলে মনে করেন যে আগে নদী তো মাছ হতো, নদীর পানি ছিল গভীর, এখন তো নদীত খালি চর, এখন নদী তো মাছ নেই। এই যে সারাদিন মনে করেন যে সর্বোচ্চ আধা কেজি 3 পোয়া মাছ মেলে। এক সময় এটা মানে 12 মাসিয়া তো মোটামুটি ভালো ছিল, ঠিক আছে। এখন তো মনে হয় যে মাছ মানে 12 মাসিয়া পানি কমে গেছে, মাছও কমে গেছে, মানে ঢলা যা ইয়ে আছে, ঢলা তো পানি নাই, মাছও সেইরকম একটা নাই। পানি না থাকলে কোথা থেকে মাছ হয়? এখন মাছ পাওয়া যায় না আগের মতন মাছ। এই আমরা রিস্ক নিয়ে চল বানাইছি, যাওয়া জমি ভাঙি, ওই বেড়েছে ভাড়ি তোলাও 7 বিঘা জমি ভাঙছি না, 1 মাস আগে ধান ফাঁসি, এরা রিস্কে চলে খাওয়া আনছে। ভারত থেকে নেমে আসা এই ধরলা ও 12 মাসিয়া নদী একখানে মিলেছে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার সোনাইগাজী এলাকায়, যেখানে হয়েছে দ্বিতীয় ধরলা সেতু। ক্ষীণ ধরলা বহমান থাকলেও 12 মাসিয়া এখন শুধুই নাম। একসময় এই 12 মাসিয়া নদীতে যে নৌকাগুলো ছুটে চলতো অবিরাম, সেই নৌকাগুলো এখন পড়ে আছে নদীর কিনারে। ক্ষয়ে যাচ্ছে তাদের শরীর, বিবর্ণ হচ্ছে চেহারা, কারণ এখানকার মানুষের পেশা বদলে গেছে। তারা নৌকা ছেড়ে ধরেছেন রিক্সা বা অটোবাইকের হ্যান্ডেল। নদীর বদলে তারা চলাচল করছেন পাশের সড়কে। এ নদীর বুকে এখন অসংখ্য ছোট বড় চরে প্রায় 2000 হেক্টর জমিতে চাষ হয়েছে বিভিন্ন ফসল। বর্ষা মৌসুমে পানি থাকলেও বাকি সময় পানিশূন্য নালা হয়ে যায় 12 মাসিয়া। একসময়ে স্রোতে উত্তাল ছিল এই 12 মাসিয়া নদী, সেই নদী শুকিয়ে এখন মরা খাল। কোথাও খালি পায়ে হেঁটে পার হচ্ছে মানুষ, কোথাও পার হচ্ছে এই ছোট বাঁশের সাঁকো দিয়ে। তবে বন্যা এলেই নৌকা ছাড়া চলার উপায় থাকে না এই এলাকার মানুষের। কোনো সময় পানি দিও যায়, কোনো সময় নাও টাকা দেই, বলে আমাকে পার করে দিও, তখন পার হয়ে যায়। বন্যা আসলে তখন কাউ যায় না, কাউ টাকা দিয়ে পার হয়, কাউ এমনি সতরি পার হয়, পরিস্থিতি খারাপ। নদীর বুকে চাষাবাদ করে কৃষকদের স্বস্তি ফিরলেও নদী নির্ভর পরিবারগুলো পড়েছে জীবিকা সংকটে। অনেকে করেছেন পেশা বদল, এলাকা বদলও করেছেন কেউ। চর তো এইরকম দেখা যাচ্ছে, গোড়ালা চর আবাদ হবানছে, ভুট্টি হবানেছে, ওয়া হবানছে, ধান হবানেছে, বাদাম হবানেছে, সবই হয়। এই 12 মাসিয়া নদী হয়তো আর কখনোই দুই পারের মানুষদের 12 মাস জুড়ে কাজে আসবে না। তারপরেও এটি খনন করা গেলে একেবারে নদীকেন্দ্রিক যেসব মানুষের জীবন, তাদের হয়তো কিছুটা উপকারে আসবে। গোলাম মাওলা সিরাজ, চ্যানেল 24, সোনাইগাজী, ফুলবাড়ি, কুড়িগ্রাম। রং বেরঙের নানা গৃহস্থালী পণ্য তৈরি করে সফলতার মুখ দেখেছেন ঠাকুরগাঁওয়ের রেবেকা সুলতানা, এবং পাশাপাশি তৈরি করেছেন 400 মানুষের কর্মসংস্থান। তার তৈরি এসব জিনিসপত্র এখন দেশের গণ্ডি ছাড়িয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। পাপোশ, ফ্লোর ম্যাট, শতরঞ্জি, কার্পেট, ডাইনিং টেবিলের রানার সহ বিভিন্ন রং বেরঙের পণ্য তৈরি করে সফলতার মুখ দেখেছেন ঠাকুরগাঁওয়ের রেবেকা সুলতানা। 2014 সালে ক্ষুদ্র ঋণ নিয়ে শুরু করেন রাইসা কার্পেট সেন্টার। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি রেবেকার। সময়ের সাথে সাথে বেড়েছে তার ব্যবসায়ের পরিধি। বর্তমানে পণ্য উৎপাদনের পাশাপাশি পাপোশ তৈরির ট্রেনিংও দিয়ে চলেছেন তিনি। এখান থেকে আমরা শতরঞ্জি, রানার সেট, তারপর টেবিল মেট, ফ্লোর মেট, এরকম আমরা প্রায় 32টা আইটেম আমরা এখান থেকে করি, উৎপাদন করি। আমাদের মান্থলি 60 থেকে 70 হাজার টাকা থাকে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পরিচিতি পাচ্ছে রেবেকার এসব পণ্য। শুধু নিজেরই নয়, তার এই কারখানার কল্যাণে ভাগ্য বদলেছে স্থানীয় অন্তত 400 জনের। সুতা দিয়ে আমরা শতরঞ্জিও বানাই, বিভিন্ন কালার বানাই, বিভিন্ন আরো ডিজাইন আছে, ডিজাইন তৈরি করি। সকাল 9টা আসি কাজে, আমার কামারি বস্তা নেই, দুধ আনি, মাল আনি, মাল ফিটিং করি, বান্ডিল করি, বান্ডিল করে এই করতে হয়, পাঠাই, সুন্দরবনে পাঠাই। বেতন কম দেয় 18,000। এই কাজ দিয়ে সবকিছু করতে পারি, নিজের একটা ইনকাম থাকে, মনে সাহস থাকে যে আমরা কাজ করি, মাস শেষে টাকা পাবো, কি সপ্তাহে টাকা পাবো। জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বলছে এইসব উদ্যোক্তা তৈরিতে কাজ করছে তারা। এছাড়াও উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ সহ ঋণ ও অনুদান দেয়া হচ্ছে। জেলায় পাপোশ শিল্প একটি সম্ভাবনাময় শিল্প। এই জেলায়
ছোট বড় মিলিয়ে 20টির উপরে পাপোশ কারখানা রয়েছে। এর মধ্যে 11টি ডিসিকে শিল্প নিবন্ধন গ্রহণ করেছে। এইসব পাপোশ কারখানাগুলো হচ্ছে ঋণ সহায়তা থেকে শুরু করে পণ্য বিতরণে ডিসি জেলা কার্যালয় ঠাকুরগাঁ কার্যক্রম পরিচালনা করছে। জেলায় ছোট বড় প্রায় 18টির মতো পাপোশ ও শতরঞ্জি কারখানা রয়েছে। এসব কারখানায় কর্মসংস্থানের মাধ্যমে এগিয়ে যাবে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কোয়ালি বা গোরক্ষক একসময় যাদের দেখা মিলত আমাদের গ্রামের বাড়িগুলোতে। গরু এবং সংসারের মঙ্গল কামনায় তারা গীত পরিবেশন করে তারা জীবিকা নির্বাহ করত, কিন্তু সময় এবং আধুনিকতার ছোঁয়ায় এখন আর তাদের দেখা মেলে না। একসময় প্রতি বছরই গ্রামেগঞ্জে দেখা যেত কোয়ালির, তবে এখন তাদের দেখা মেলা ভার। বিভিন্ন উপদেশমূলক গীতি পরিবেশন করতে বাড়ি বাড়ি ঘুরতেন কোয়ালি। হাতে করতালে টুংটাং শব্দ আর মুখে গোরক্ষক পাঁচালি পরে উপদেশ দিতেন গোয়াল ঘর বা গরু ঘরের দুয়ারে বসে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, কোয়ালির এসব উপদেশ মেনে চললে সংসারে মঙ্গল হয়। এখনকার ছেলেপেলেরা ওগুলো তো মানে না, কিন্তু মানা উচিত, কিন্তু এগুলা মঙ্গলের জন্যই বলে। ওদের যতটুক পারি ততটুক আমরা মেনে চলি। কোয়ালি আসতো বছরে 2-3 বার, এখন আসে না, মানে লোকে মানি চলতে চায় না। মেনে চললে সংসারের মঙ্গল হয়, আমাদের সকলের রুচি মেনে চলা। আমাদের গরুর সমস্যা হয়েছিল, কোয়ালি আসছিল, আসে ঠিক করে দিয়ে গেলো, আমরা মানি নাই, সেই জন্য আবার পরিবর্তে আবার সমস্যাটা হয়েছে। মাঝে মধ্যে আসে, হঠাৎ মোটাৎ আসে আমাদেরকে বলে যায়, তারা নিয়ম কানুন বলে দিয়ে যায় যে এভাবে গরুর গোয়াল ব্যবহার করতে হবে। তবে কালের বিবর্তনে আর আধুনিকতার ছোঁয়ায় এখন আর তেমন দেখা মেলে না কোয়ালির। গোলের পথহারা কুলাতে নেই, লক্ষ্মীর দান হারা কুলাতে নেই, লক্ষ্মীর কুলের ছাড়া হারা নেই না। এখন দেয় না দেখে হারা কৃষিকাজে ঢুকে গেছে। এখন না হলে আমার তো বংশগত কাজে এখন হারা গোলভোজ আসে গান কয়া বেড়াইয়ে না, বছর একবার না আসি। কোয়ালিদের বিশেষত্ব হলো তারা গরু রক্ষায় ভূমিকা রাখেন, তাই তাদেরকে গোরক্ষকও বলা হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ আর নতুন খবর নিয়ে আবারও হাজির হব আগামীকাল একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।